ধীরে ধীরে ইউনূসের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে দেশবাসী। বাংলাদেশকে মেধা শূন্য 100 বছরের জন্য করে দিয়েছে ইউনূস। ছাত্রদেরকে রাজনীতিতে এনে নগদ টাকা ইনকাম, তদবির বাণিজ্য, এরপর মব সৃষ্টি, চাঁদাবাজি, দখলবাজি, অবৈধ চাকরি দেওয়া, এইটা করে টাকা আদায় করার জন্য, অবৈধ আয়ের জন্য একটা সুবিধা করে দিয়ে ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়েছে। গত বৃহস্পতিবার ইউনূসের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজকে যে শিশুগুলো ঘামে মারা যাচ্ছে তার দায় অন্তর্বর্তীকালীন সরকারের যেমন আছে। সারা দেশে হামের প্রাদুর্ভাবে অন্তত 3 শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ তুলে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচারের দাবি জানিয়েছে ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী। ইউনূস সরকার একজন খুনি, তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা তাদের দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতেন তাহলে এতগুলো শিশুকে আমরা অকালে অবশ্যই হারাতাম না। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ 16 জনের বিরুদ্ধে করা মামলার আবেদন করা হয়েছিল, যা আদালত খারিজ করে দিয়েছে। একজন শিশুর বাবা এই মামলাটি করেছেন, তার সন্তান হারিয়েছেন, কিন্তু মামলাটি প্রকৃত ইনভেস্টিগেশন না করে আজকে মামলাটি খারিজ করেছেন, যা সম্পূর্ণভাবে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। হয়তো আপনারা বললে বিশ্বাস করবেন না, আমাদের ছেলেদেরকে যে দাফনের টাকা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই। এখন দেখা যাচ্ছে ইউনূস সরকারও সদিচ্ছা ছিল না। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি। ইউনূস শাসনের শেষ দিকে করা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এখন সমালোচনায় মুখর সারা দেশ। প্রশ্ন হলো, ইউনূসের বিচার হবে কোন আইনে? ক্ষমতায় থাকা অবস্থায় ইউনূস কি কি অপরাধ করেছেন? ইউনূসের শাসনকালে তার সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন সহ গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ উঠেছে। উনি শুধু অপকর্ম করেছেন, উনি কোনো কর্মই করেননি। আপনার দেশ বিক্রি করে দিয়েছেন। এখন নাকি শুনছি যে বিএনপি আর জামাতের সাথে আলোচনা করেই দেশ বিক্রি হয়েছে। আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, আমেরিকার সাথে ভিয়েনা কনভেনশনে 21 ধারা যদি আমাকে জোর করে চুক্তিটা করানো হয় তাহলে ওই চুক্তিটি অবৈধ হবে। ট্রিটি হোক, এগ্রিমেন্ট হোক, যেটাই হোক, ওই সব কিছু এইটার মধ্যে আছে। এসব অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে বাংলাদেশের প্রচলিত আইনে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এছাড়াও ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং প্রতারণার অভিযোগে অভিযুক্ত ডক্টর ইউনূস। যেসব অভিযোগ প্রমাণিত হলে তার 14 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ইউনূসের 18 মাসের শাসনকাল পর্যালোচনা করলে তার বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ উঠেছে তার মধ্যে রয়েছে সংবিধান লঙ্ঘন ও অবমাননা। বাংলাদেশের সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন। বর্তমান সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। সংবিধানের 7 কতে বলা হয়েছে, কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় ক এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা খ এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তির রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। 2 কোনো ব্যক্তি 1 দফায় বর্ণিত ক কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, কিংবা খ কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে তাহার এইরূপ কার্যও একই অপরাধ হইবে। 3 এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডের দণ্ডিত হইবে। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এখন দেখা যাক ডক্টর ইউনূস সংবিধানের কোন কোন অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অন্তত 5টি গুরুতর অভিযোগ রয়েছে। এগুলো হলো:
এখতিয়ার বহির্ভূতভাবে সংবিধান সংশোধন আদেশ জারি, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা পদে থাকা অবস্থায় জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 হল 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত একটি বিশেষ অধ্যাদেশ। 13 নভেম্বর 2025 তারিখে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন, যার লক্ষ্য হল সংবিধানে ব্যাপক সংস্কার ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার সহ মোট 84টির বেশি প্রস্তাব বাস্তবায়ন করা হয়। এটি সুস্পষ্ট সংবিধানের পরিপন্থী। বর্তমান সংবিধানের 142 অনুচ্ছেদে কিভাবে সংবিধানের সংশোধন করা যায় সেই বিষয়ে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। সংবিধান বহাল রেখে ইউনূস সংবিধান সংশোধন আদেশ জারি করেন, যা বর্তমান সংসদ কর্তৃক অনুমোদিত হয়নি। এই আদেশকে আইনমন্ত্রী সংবিধান পরিপন্থী হিসেবে অভিহিত করেছেন। যেটাকে আইনের ভাষায় আমরা বলছি ইট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন, তাহলে আদেশটা অবৈধ, যা বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতা। এজন্য সংবিধানে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। বেআইনি গণভোট অধ্যাদেশ জারির মাধ্যমে সংবিধান লঙ্ঘন। বর্তমান সংবিধান লঙ্ঘন করে ডক্টর ইউনূস গণভোট অধ্যাদেশ জারি এবং গণভোটের আয়োজন করেন। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। সাংবিধানিক এখতিয়ার বহির্ভূত এই গণভোট অধ্যাদেশ সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন। এখানেও ইউনূস সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। শপথ ভঙ্গ। সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে ডক্টর ইউনূস দেশের প্রধান নির্বাহী পদে নিযুক্ত হন। তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন, যাতে তিনি অঙ্গীকার করেন যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে তিনি সকল নাগরিকের প্রতি যথাবিহিত আচরণ করেননি বলে একাধিক অভিযোগ রয়েছে। তার নিজের বিরুদ্ধে মামলা ছিল 6টা থেকে 7টা, সব ফৌজদারি অপরাধ। সে এক্সিকিউটিভ অর্ডারে, কোর্টের মাধ্যমে পারতো না, এক্সিকিউটিভ অর্ডারে সেগুলো উড্ড করছে। উনি যা কিছু করে সব নিজের স্বার্থে। এই লোকটা এত ভয়ঙ্কর, এটা আমি আগে কল্পনা করিনি। মোহাম্মদ ইউনূসের পলিটিক্সটা কি ছিল? ওনার পলিটিক্সটা ছিল ওনার পার্সোনাল কিছু এজেন্ডা উনি অ্যাপ্রুভ করে নিয়েছে। হি ইজ পাওয়ার লাভার আর হি ইজ মানি লাভার। এসব পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে ইউনূস শপথ ভঙ্গ করেছেন বলে অভিযোগ রয়েছে। মৌলিক অধিকার হরণ। আমাদের সংবিধানের 26 থেকে 47 অনুচ্ছেদ পর্যন্ত অনুচ্ছেদে জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। এসব মৌলিক অধিকার হরণ বেআইনি এবং অবৈধ। সরকার প্রধান হিসেবে ইউনূস সংবিধানের 27 আইনের দৃষ্টিতে সমতার অধিকার হরণ করেছেন। সংবিধানের 28 অনুচ্ছেদে ধর্মীয় কারণে বৈষম্যমূলক আচরণ না করার অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু ইউনূস আমলে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী 18 মাসে শুধু ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রায় 1000 ঘটনা ঘটে। ইউনূস সরকার এসব হামলা বন্ধে কোনো পদক্ষেপ নেননি। বাউলদের উপর হামলা, মাজার আক্রমণের ঘটনা সুস্পষ্টভাবে সংবিধানের মৌলিক অধিকারের লঙ্ঘন, যার দায়ভার ইউনূস কোনোভাবেই এড়াতে পারে না। সংবিধানের 31 অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু সরকারের আমলে মব সন্ত্রাসের শিকার হাজার হাজার মানুষ আইনের আশ্রয় লাভের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। শুধু সংবিধানের 31 অনুচ্ছেদ নয়, ইউনূস সরকারের এসব অসাংবিধানিক কার্যকলাপের মাধ্যমে সংবিধানের 32 এবং 33 অনুচ্ছেদেও লঙ্ঘন করা হয়েছে। ইউনূস সরকারের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব সন্ত্রাসের মাধ্যমে সংবিধানের 27 আইনের দৃষ্টিতে সমতা, 28 ধর্মীয় কারণে বৈষম্য না করা, 31 আইনের আশ্রয় লাভের অধিকার, 32 জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, 36 চলাফেরার স্বাধীনতা, 37 সমাবেশের স্বাধীনতা, 39 চিন্তা ও বিবেকের স্বাধীনতা, 41 ধর্মীয় স্বাধীনতা হরণ করা হয়েছে, যা সংবিধানের মৌলিক অধিকার হরণ। ইউনূস সরকার বহু মানুষকে কোনো আইন ছাড়াই তাদের কর্মস্থলে প্রবেশে বাধা দিয়েছে। ইউনূস সরকারের আমলে সংবাদপত্র অফিসে হামলা, সাংবাদিকদের উপর হামলা, তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। ইউনূস আমলে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে চরমভাবে। প্রেস কনফারেন্সে আপনারা কান থেকে নিয়ে গেলেন কোথায়, আই ডোন্ট নো, এজন্য আমি কবুতর দিতে চাই। ইউনূস এবং তার সরকার সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে সংবিধানের মৌলিক অধিকার হরণ করেছেন। জাতির পিতার প্রতি অবমাননা।
বাংলাদেশের বর্তমান সংবিধানের 4 ক অনুচ্ছেদে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। কিন্তু ইউনূস এই সংবিধানের অধীনে শপথ নিয়ে এই সাংবিধানিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছেন। আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরে সংবিধান লঙ্ঘন। সংবিধানের 145 ক অনুচ্ছেদে আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা উল্লেখ করা হয়েছে। ইউনূস সরকারের আমলে অনেকগুলি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শেষ সময়ে বিদেশিদের সঙ্গে বেশ কয়েকটা চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করা হয় গোটা জাতিকে অন্ধকারে রেখে। চীনের সাথে ড্রোন কারখানা স্থাপনের G2G চুক্তি, পাকিস্তান থেকে JF-17 থান্ডার, ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরোফাইটার টাইফুন ও দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন ক্রয় এবং জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি নিয়ে বেশ সমালোচনা আছে সব মহলে। ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে সুবিধা গ্রহণ। ইউনূস তার 18 মাসের শাসনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। বেআইনিভাবে বিভিন্ন প্রক্রিয়ায় গ্রামীণ ব্যাংকের তহবিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করে প্রায় 50-এর অধিক প্রতিষ্ঠান সৃষ্টি করেছে বলে জানা যায়। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে গ্রামীণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি অনুমোদন ও বিভিন্ন সুবিধা পেতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের আমলে নিবন্ধন, অনুমোদন, কর ছাড় সহ বেশ কিছু সুবিধা পেয়েছে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এর মধ্যে ঢাকায় গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে। গ্রামীণ ইউনিভার্সিটি নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। সেই সঙ্গে রয়েছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস, জনশক্তি রপ্তানির লাইসেন্স, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি। এছাড়া গ্রামীণ ব্যাংকের কর মওকুফ। 2029 সাল পর্যন্ত কর অব্যাহতি পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ও সরকারিভাবে ব্যাংকের শেয়ারের পরিমাণ 25% থেকে কমিয়ে 10% করা হয়। গ্রামীণ ইউনিভার্সিটি নামে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি গ্রামীণ ট্রাস্টের অধীনে চলবে। অন্তর্বর্তী সরকারের আমলে অনুমোদিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি। 2025 সালের জানুয়ারিতে মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড GESL BMET থেকে একটি লাভজনক জনশক্তি রপ্তানি লাইসেন্স RL নং 2806 পায় এবং এপ্রিল মাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির বাইরা সদস্য পদ লাভ করে। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পরপরই গ্রামীণ টেলিকমের একটি অঙ্গ প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড 2 সেপ্টেম্বর 2024 তারিখে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার PSP হিসেবে কাজ করার অনুমোদন পায়। বাংলাদেশ ব্যাংক থেকে অনাপত্তি সনদ NOC পাওয়ার পর প্রতিষ্ঠানটি PSP লাইসেন্স পায়। ডিজিটাল ওয়ালেট সেবার লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম ট্রাস্টের সমাধান সার্ভিসেস লিমিটেড। সোমবার পরিচালিত প্রতিষ্ঠানটির নামে লাইসেন্স ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। 2025 সালের 17 এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈঠকে গ্রামীণ ব্যাংকের জন্য নতুন অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নেয়, যেখানে সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করা হয়। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ক্ষমতায় থেকে নিজের স্বার্থ সংশ্লিষ্ট সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধের জন্য 14 বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে। বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার বা সরকারি ক্ষমতার অপব্যবহার ম্যালাডমিনিস্ট্রেশন বিভিন্ন আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হয়। মূলত দণ্ডবিধি 1860 পেনাল কোড এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর অধীনে এর বিচার করা হয়। বিচারিক কাজে অবৈধ হস্তক্ষেপ। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার 3 দিন পরই অর্থ পাচার মামলায় ঢাকার একটি আদালত তাকে খালাস দেয়। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া শপথ নেওয়ার আগের দিনই শ্রম আইন লঙ্ঘনের মামলায় ইউনূস সহ গ্রামীণ টেলিকমের পরিচালকদের খালাস দেয়। আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে
খালাস দিয়েছেন। তার বিরুদ্ধে থাকা আয়কর ফাঁকির মামলাও বাতিল করা হয়। এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত যে প্রধান উপদেষ্টার পদে থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করে বিচারের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছেন। এটি বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। দায়িত্ব ছাড়ার মাত্র এক সপ্তাহে ডক্টর ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুদকে। এই সম্পর্কে দুর্নীতি দমন কমিশনে একাধিক অভিযোগ জমা পড়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন আইন অনুযায়ী এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অপরাধটি মূলত দুর্নীতি প্রতিরোধ আইন 1947, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1947 এবং দণ্ডবিধি 1860, দ্য পেনাল কোড 1860 এর বিভিন্ন ধারার অধীনে বিচার করা হয়। এছাড়া দুর্নীতি দমন কমিশন আইন 2003 তফসিল অনুযায়ী এই অপরাধগুলোর তদন্ত ও বিচার করা যেতে পারে। ইউনূস ক্ষমতায় থাকাকালে নিজের এবং তার প্রতিষ্ঠানের আয়কর মওকুফ করিয়েছেন। এটা দুর্নীতি দমন আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। নিজে আর্থিকভাবে লাভবান হবার জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয়, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স, ডিজিটাল ব্যাংক সহ যা কিছু নিয়েছেন তা সবই দুর্নীতি দমন আইনে দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ 14 বছর পর্যন্ত সাজা হতে পারে। হামি শিশু হত্যার দায় ইউনূস এবং নূরজাহানের। যে 300টা শিশু মারা গেল, এদের মৃত্যুর দায় নূরজাহানের, এই সব মৃত্যুর দায় ইউনূসের। কোনো মানে জনস্বাস্থ্যের অবস্থা এত দুর্বিষহ করে গেছে যে তারা টিকার দরপত্রের ওই জিনিসটা পরিবর্তন করতে গিয়ে তারা গত 1 বছরে কোনো ধরনের টিকা আমদানি করে নাই। বাংলাদেশের আইনে অবহেলায় মৃত্যু তখন হত্যাকাণ্ড। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গুরুতর গাফিলতি, বেপরোয়া আচরণ বা দায়িত্বহীনতার ফলে কারো মৃত্যু ঘটে, যদিও তার সরাসরি হত্যার উদ্দেশ্য ছিল না। বাংলাদেশে দণ্ডবিধির 304 ক ধারা অনুযায়ী বেপরোয়া বা অবহেলামূলক কাজের জন্য মৃত্যু হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয়। একসাথে কতজন রোগী নিয়ে আসছেন ভাই? 15 জন। একসাথে 15 জন। ক্ষমতা থাকাকালীন সময়ে ইউনূস এবং তার প্রিয় স্বাস্থ্য উপদেষ্টা চরম অবহেলার কারণে শিশুদের হামের টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। যাকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছিলেন তিনি তার লোক, অযোগ্য। এটা গুরুতর গাফিলতি এবং ফৌজদারি অপরাধ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করা দরকার। একটি স্বাধীন কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত অবিলম্বে শুরু করা উচিত। এটাই এখন জনতার দাবি।